সবাইকে অভিনন্দন। আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের প্রথম সংশোধনী কোটেশন অ্যাবুলেশন রিপোর্ট কিভাবে তৈরি করতে হবে তার উপরে একটি ভিডিওটি আমি 3 দিনের প্রশিক্ষণ থেকে কিছু অংশ নিয়ে তৈরি করেছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুজন প্রশিক্ষক স্যারকে, যাদের একান্ত চেষ্টায় এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা প্রশিক্ষণটি সম্পন্ন করেছি। সবাইকে ধন্যবাদ। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? আমার কথা তাহলে আমি কি বললাম একটু যদি কেউ একটু বলেন যে এই অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানটাতে আর কি পরিবর্তন করতে হবে? আচ্ছা, প্রথমে ওই যে 23-24 জায়গায় 24-25 দিতে হবে। তারপরে এই যে 12 নম্বরে ঘরে যে 23 তারিখের জায়গায় 20 তারিখে 23-24 ওই 13 নম্বরের ঘরে 24 তারিখ দিতে বলছেন স্যার। 23 সেপ্টেম্বর আপনি 23 তারিখে রাখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু 14 নম্বর ঘরে যে আপনারা 30 সেপ্টেম্বর দিয়েছেন, টেন্ডার ইভ্যালুয়েশনটা একই ডেটে হবে। টেন্ডার ওপেন যেদিন করবেন সেদিনই হবে, এটা ঠিক আছে? 30 তারিখে আপনারা ওপেনিং করেছেন, 23 তারিখে ইভ্যালুয়েশন করেছেন, ঠিক আছে? এটা কিন্তু 24 তারিখ টু অর্ডার, অ্যাপ্রুভাল টু অর্ডার, এটা 30 সেপ্টেম্বর দিয়েছেন। 30 সেপ্টেম্বর এটা হবে সেম ডে 24। এটাকে 24 সেপ্টেম্বর 2024 দেব। হ্যাঁ, 24 সেপ্টেম্বর বলতে আপনি যখন ক্রয় করবেন, আপনি ক্রয় করতে ডিসেম্বর মাস হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বর মাস। হ্যাঁ, ডিসেম্বর। তাহলে আপনি যখন এখানে 20 সেপ্টেম্বর দেবেন, এখানে তো 20 সেপ্টেম্বর দিবেন না, দিবেন হচ্ছে ধরা যাক 1 জানুয়ারি। তাহলে যদি ইনভাইটেশন অফ টেন্ডার আমরা 1 জানুয়ারি দেই, 12 নম্বর করে আমরা কি দিব? টেন্ডার ওপেনিং দিব আমরা 4 জানুয়ারি। টেন্ডার ইভ্যালুয়েশন দিব 4 জানুয়ারি। টেন্ডার অ্যাপ্রুভাল টু টেন্ডার দিব আমরা 5 জানুয়ারি। আর নোটিফিকেশনের অ্যাওয়ার্ড দিব আমরা 6 জানুয়ারি। তারপরে 1 সপ্তাহ সময় দিয়ে আমরা সাইনিং কন্ট্রাক্টটা ওই দিনই দিয়ে দিব, একদিন পরে দিয়ে দিব। দিয়ে 1 সপ্তাহ সময় দিব যে আপনি 1 সপ্তাহের ভিতরে আমার প্রোডাক্টগুলো দিবেন। এবং টোটাল টাইমটা আমরা এখানে এসে ওই যে 6 নভেম্বর 2024 দিচ্ছেন, এটা দিব আমরা হচ্ছে ধরেন যে 15 জানুয়ারি অথবা 20 জানুয়ারি 2024। এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে শুধুমাত্র আমরা ডেস্কটপের জন্য করেছি, ডেস্কটপের জন্য না, স্মার্ট টিভির জন্য করতে হবে, পেন ড্রাইভের জন্য করতে হবে, রাউটারের জন্য করতে হবে, সবগুলোর জন্যই করতে হবে। ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার, এবং সবগুলো একই জিআর এর ভিতর নেব, একই প্রত্যেকটা আমার একই রেটে হবে। প্রত্যেকটা 5টা পণ্যই তো আপনারা একসাথে ক্রয় করবেন। হ্যাঁ স্যার। এরপরে এই যে দেখেন অ্যাকাউন্টেন্ট কম্পিউটার, একটা নিচে লেখা আছে না অ্যাকাউন্টেন্ট কম্পিউটার। আচ্ছা, এখানে অ্যাকাউন্টেন্ট অথবা কম্পিউটার অপারেটর আপনারা যে আছে উনি সিগনেচার দিবেন। এখানে হচ্ছে টিচার, একজন টিচারের নাম লিখবেন, এখানে লিখে উনি সিগনেচার করবেন। এখানে হচ্ছে হেড টিচার সিগনেচার করবে, হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড টিচার অথবা প্রিন্সিপাল। তাহলে বুঝতে হবে কি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানটা অ্যাপ্রুভ হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার, ধন্যবাদ। এখন আরো 2টা কাজ ছিল। একটা কাজ ছিল হচ্ছে আপনাদের কমিটি গঠন করা। আপনারা কি কমিটিগুলো গঠন করেছেন? কমিটি গঠন কাদের কাজ ছিল, আপনারা করেছেন? না স্যার, করতে পারি না। আচ্ছা স্যার, করতে না পারলে তো একটু সমস্যা। একটু এমনিতে কাজগুলো কিন্তু খুবই সহজ, স্যার তো আপনাদের সকাল থেকে বোঝাচ্ছেন বা কালকেও বুঝাইছেন। কিন্তু যদি আপনারা প্র্যাকটিক্যাল যখন করতে যাবেন, তখন যদি আপনারা ঝামেলায় পড়ে যান, তখন কিন্তু ট্রেনিং তো সবসময় হবে না। ট্রেনিং এই যে 3 দিন ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে, 3 দিনের ভিতরে যা শেখার আপনাদের কিন্তু শিখে নিতে হবে। সবাই মিলে আমরা আলোচনা করে, আমরা এখানে 40 জন, আরো 2 জন শান স্যার এবং আমি মিলে আমরা 42 জন আছি। 42 জন মিলে কিন্তু এখনই সমাধানের সময়। পরে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে। আর ওই কাজগুলো করার জন্য আপনাদের এখনই যত প্রশ্ন আছে আপনার মনে, যত জিজ্ঞাসা আছে সবগুলো করতে পারেন। আচ্ছা, তারপরে যারা আরেকটা কথা বলছে, হ্যাঁ বলেন প্লিজ। স্যার বলছি, কমিটি গঠনের ক্ষেত্রে একজন যে বহিরাগত দিতে বলছিলেন স্যার, হ্যাঁ, তিনি কি অভিভাবক সদস্য হতে হবে না গভর্নিং বডির সদস্য হলে হবে? যে কেউ হতে পারে, আপনার অভিভাবক সদস্য না, পাশের স্কুলের একজন টিচার নিয়ে নেবেন। বাসুর স্কুলের এক্সাম্পলটা আপনি দেখছেন না? আমার এই বর্ষে বলা হয়।
আপনারা অভিভাবক সদস্য গভর্নিং বডি ওইসবে যায় না, না যে কি করবেন, আপনারা দুইজন শিক্ষক থাকবেন স্কুলের, একজন সিনিয়র শিক্ষক থাকবে আহ্বায়ক, একজন তুলনামূলক জুনিয়র শিক্ষক থাকবে হচ্ছে সদস্য সচিব, আর একজন সদস্য নিয়ে নেবেন পাশের স্কুল থেকে। স্যার হ্যালো স্যার, যেটা ভালো হয়। স্যার হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি, স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা পাসপোর্ট একজন নেব স্যার, হ্যাঁ, সেটা কি আমাদের কোনো সমস্যা আছে? বুঝতে পারি নাই। সদস্য তো নেওয়া যায়। হ্যাঁ, এখন সেটা কি প্রাথমিক বিদ্যালয় থেকে নিলে কি কোনো সমস্যা আছে কিনা? না না না, সমস্যা নাই। প্রাথমিক বিদ্যালয় থেকে নিতে পারবেন, মাধ্যমিক বিদ্যালয় থেকে নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমার একজন তো সুব্রত লাগবে না, একটু দুজন জানতে পারো না? স্যার আপনাদেরকে মিউট করার পরও আপনারা কথা বলছেন, পার্সোনাল কথাগুলো যখন বলবেন আপনারা মিউট করে রাখেন। দেখেন আমি আছি, তারপরে শাহান স্যার তখন ক্লাস নিয়েছেন, আমি পুরো ক্লাসটার মধ্যে উপস্থিত ছিলাম আপনাদের সাথে, একবারও কি আমার কথা শুনছেন? কারণ আমি মিউট ছিলাম। আপনারা মিউট থাকেন, যিনি কথা বলবেন তিনি শুধু আনমিউট হয়ে কথা বলবেন। বা এখন শাহান স্যার কিন্তু আমার সাথে আছেন, উনি কি ওনার কথা শুনতে পাচ্ছেন আপনারা? উনি তো পার্সোনাল অনেক কথা বলতে পারেন, সেটা তো শোনার কথা না। আপনার স্কুলের যে কথাগুলো বলছেন, আপনার কাউকে ডাকছে নিয়ে করছেন, এগুলো তো এখানে শোনার কথা না স্যার। আপনারা মিউট করে রাখেন, যে কথা বলবেন তিনি শুধু বলেন। স্যার বলেন। মানে আমাদের যা ট্রেনিং নিচ্ছে স্যার, মিউট করার পরে আর করতে ভুলে যায়, এই জন্য স্যার এই সমস্যাটা হয়। আমি তো বারবার আপনাদেরকে পুরোটাই মিউট করে দিচ্ছি, তারপর আপনারা নিজে নিজে আনমিউট হয়ে যাচ্ছেন ধরে ধরে। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বলি। হ্যাঁ, এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে স্যার। বলেন প্লিজ। স্যার বলছি যে এই যে তিনটা কমিটি হবে, তিন কমিটির জন্য কি বহিরাগত তিনজন শিক্ষকই হবে না একজন শিক্ষক নিলেই হবে? এটা হচ্ছে মূলত দুইটা কমিটির কথা আমি বলি বাধ্যতামূলক। আরেকটা কমিটি হলো করতেও পারেন নাও করতে পারেন। একটা কমিটি হচ্ছে বাজার যাচাই কমিটি, সেটাতে 3 জন সদস্য থাকবেন, আপনারা যারা থাকবেন 2 জন, একজন বাইরের একজন থাকবে। আরেকটা হচ্ছে ইভালুয়েশন কমিটি। ইভালুয়েশন কমিটি, ওপেনিং কমিটিটা বাধ্যতামূলক না, করলেও করতে পারেন, না করলেও নাই। ওপেনিং এবং ইভালুয়েশন কমিটিটাকে ইচ্ছে করলে আপনারা একটা কমিটি করে ফেলতে পারেন। এবং যারা বাজার যাচাই কমিটিতে থাকবে, ইভালুয়েশন এবং মূল্যায়ন কমিটিতে অন্যরা থাকবে। তার মানে বাইরে থেকে যাকে আনবেন তিনিও অন্য একজন হবেন। বুঝতে পেরেছেন স্যার? আরেকটা কমিটি মনে হয় করলে ভালো হয়, বলা হচ্ছে রিসিভিং কমিটি। রিসিভিং কমিটি একটা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ শাহান স্যার। আরেকটা কমিটি পরে করতে হবে, এটা হচ্ছে সব কাজ যখন চলে যাবে, প্রোডাক্ট যখন আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসবে, কে নিয়ে আসবে? সাপ্লায়ার। যিনি প্রোডাক্টটা দিবে তাকে আমরা বলবো সাপ্লায়ার। ওই সাপ্লায়ার যে প্রোডাক্টটা দিবে, সেই প্রোডাক্টটাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে হবে, 3 সদস্য বিশিষ্ট। এখানে বাইরে কেউ লাগবে না, এখানে আপনার প্রতিষ্ঠানের 3 জন, যে কোনো 3 জন থাকতে পারবেন। স্যার এই কমিটির নাম হবে কি? একটা কমিটির নাম হবে বাজার যাচাই কমিটি, একটা কমিটির নাম হবে ওপেনিং এবং ইভালুয়েশন কমিটি, মানে হচ্ছে কি মূল্যায়ন কমিটি বলে এটাকে। আর সর্বশেষ যে কমিটিটা, সেটার নাম হবে রিসিভিং কমিটি, মানে পণ্য রিসিভ করবে এরা, পণ্য গ্রহণ কমিটি। রিসিভ করা পণ্য। হ্যাঁ, আপনারা, আমরা যে প্রকিউরমেন্ট ম্যানুয়ালটা আপনাদের কাছে শেয়ার করেছি না, এটার মধ্যে সব ডিটেইল দেওয়া আছে, আপনাদের কিন্তু পড়তে হবে ম্যানুয়ালটা। কালকে দিয়েছিলাম, অনেকে বলছিলেন, আগ্রহ দেখাইছিলেন যে আমাদেরকে ম্যানুয়ালটা দেন। আমরা সাথে সাথে ম্যানুয়ালটা দিয়েছি, আপনারা সবাই যদি দেখে থাকেন তাহলে ভালো হবে। আর যারা না দেখছেন তারাও আজকে ভিতরে সবটা ম্যানুয়াল পড়েন। যত প্রশ্ন আছে কালকে আমাদেরকে করতে পারবেন, আজকে করতে পারবেন, কিন্তু পরবর্তীতে ট্রেনিং থাকবে না, তখন আপনারা কোথায় যাবেন? যাতে বুঝে যান। আর কোনো প্রশ্ন স্যার?
যদি না থাকে তাহলে আমার কিছু প্রশ্ন আছে, আমি একটু আপনাদেরকে একটা প্রশ্ন করে যাই, তাহলে আপনারা একটু একটু উত্তর দিন আমাকে। আমরা কালকে পড়ানো হয়েছিল ক্রয়ের বিভিন্ন ধাপ, ক্রয়ের বিভিন্ন ধাপ পড়ানো হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? জি স্যার। আচ্ছা, প্রথম ধাপটা কি বলেন তো স্যার? দ্বিতীয় ধাপটা কি বলেন? মূল্য যাচাই কমিটি তৈরি করতে হবে এবং সেটা তার বাজারে মূল্য যাচাই করবে। ধাপগুলো মনে হয় আপনারা একটু দেখা লাগবে বাসায়, বুঝছেন? দেখলে না হলে তো আপনারা এগুলো, এই কাজগুলো আপনাদের নিজেদেরকে করতে হবে। কিভাবে সেগুলো ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা না গরম দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে ক্রয়ের ধাপগুলো? আচ্ছা, হোয়াটসঅ্যাপ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই যে একটু দেখে নেন, এবং আপনারা এখনো সময় আছে, আপনাদের যদি কোনো একটা ধাপ আপনারা না জানেন বা না বুঝতে ক্লিয়ার হয়ে থাকে, মানে ক্লিয়ার না থাকে, এখনো বলেন, আমি আছি, শাহান স্যারও আপনাদের সাথে আছেন, আমরা দুজন মিলে সমাধানের চেষ্টা করব। নিড অ্যাসেসমেন্ট, এপিপি প্রণয়ন আপনারা করছেন একটা গ্রুপ, বাকিরা করেন। স্পেসিফিকেশন আমরা করে দিব, অফিসিয়াল কস্ট এস্টিমেশন এটাও কিন্তু এখান থেকে যাবে। প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড ডকুমেন্ট কিভাবে করবেন আজকে স্যার বুঝাইছে আপনাদেরকে, আচ্ছা, আপনারা সেই ডকুমেন্টটা তৈরি করতে পারবেন কিনা একটু পরে আমি প্রশ্নে আসতেছি, আপনারা একটু ইয়ে করবেন। প্রিপারেশন অফ কমিটি আমরা কালকে বলেছিলাম, আপনারা কমিটিগুলো নিয়ে প্রশ্ন করেছেন। এখন সেলিং টিডি আপনারা কিন্তু সেল করবেন ওই যে টেন্ডার ডকুমেন্টটা। প্রিপারেশন এন্ড সাবমিশন অফ টেন্ডার, আটে এসে কি করবে? প্রিপারেশন অফ সাবমিশন টেন্ডার, ওই যে যারা কিনবে টেন্ডার গুলো তারা আবার সাবমিশন করবে এটাকে। আপনারা ওই যে ওপেনিং এন্ড ইভালুয়েশন কমিটি আছে, তারা এটা ওপেনিং করবেন এবং ইভালুয়েশন করবেন। আমরা আগেই বলে রাখছি সেম ডেটে হবে কাজটা, ওপেন করবে যেদিন সেই দিনই ইভালুয়েশন হবে, এবং প্রয়োজনে এই দিন করতে পারবেন বা পরের দিন করেন, অ্যাপ্রুভাল করতে হবে। অ্যাপ্রুভালটা কে করবে? প্রধান শিক্ষক। আর কোন কমিটিতে কিন্তু প্রধান শিক্ষক থাকবেন না। প্রধান শিক্ষক হচ্ছে অ্যাপ্রুভিং অথরিটি, উনি কিন্তু বা পি, উনি হচ্ছে প্রকিউরিং এন্টিটি, উনি কিন্তু কমিটিতে থাকবেন না। কমিটিতে থাকবেন অন্যান্য রিচার। তারপর নোটিফিকেশন অ্যাওয়ার্ড যেটা দিলেও হয় না দিলেও হয়, ফোন দিয়ে বলে দিলে যে আপনি ইয়ে পাইছেন, আসেন। তারপর কন্ট্রাক্ট সাইনিং করবেন, কন্ট্রাক্ট সাইনের সিগনেচার করবে কে? একজন করবে পি, আর একজন করবে হচ্ছে সাপ্লায়ার। কন্ট্রাক্ট পারফরমেন্স বলতে আমরা বোঝাচ্ছি ওই যে পণ্যগুলো এরা আপনাদেরকে দিবে, পণ্যগুলো দেওয়ার পরে আপনার কমিটির লোক রিসিভ করবে, রিসিভ কমিটি আবার একটা রিপোর্ট দিবে, হ্যাঁ যে পণ্য যেভাবে আমরা স্পেসিফিকেশন দিয়েছিলাম সেইভাবে পণ্য দিয়েছে, পণ্যের মধ্যে কোনো ঝামেলা নেই, পণ্য ভালো আছে, সন্তোষজনক, এইভাবে করে একটা রিপোর্ট জমা দিবে। এই রিপোর্টের ভিত্তিতে প্রধান শিক্ষক তাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আবার পেমেন্ট যখন দিবেন তখন কিন্তু ওই যে যারা সাপ্লায়ার তারা আপনাকে ইয়ে দিয়েছে কিনা, ভ্যাটের টাকা দিয়েছে কিনা, এআইটির টাকা দিয়েছে কিনা, জমা দিয়েছে কিনা সরকারের ঘরে, সেগুলোর কপি আপনাকে দিবে। যদি না দেই তাহলে আপনারা ওই টাকাগুলো কেটে রাখবেন, কেটে আপনারা নিজেরা জমা দিবেন। কথা কি বোঝা যাচ্ছে? এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে প্রত্যেকটা কাজে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে তাহলে আর একটু পরের দিকে যাই। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো বলতে পারেন এখন। আচ্ছা, সাবজেক্ট আগে পড়ালো এসটিডি বা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট, ওই ডকুমেন্টটা আপনারা কোত্থেকে সংগ্রহ করবেন বলেন? ম্যানুয়াল বই থেকে। ম্যানুয়াল বইতে না, ওখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট থেকে লিখুন। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করবেন। চলেন আমরা একটু দেখি ওয়েবসাইট থেকে কিভাবে সংগ্রহ করব, দেখাবো আপনাদেরকে স্যার। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ দেখান। আচ্ছা, এই যে আমার কে করছিলেন?
ভালো আছে? এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বলেন? Sample of rate analysis of official cost. ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা আমি ওই স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি আরেকটা স্ক্রিন শেয়ার করেছি। এটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। Google গুগল দেখা যাচ্ছে? গুগল দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ স্যার। আছে স্যার। এখান থেকে চলেন আমরা আমাদের বইয়ের মধ্যে একটা ঠিকানা দেয়া আছে। কি ঠিকানা দেয়া আছে বলতে পারবেন? না স্যার বইয়ে আপনাদের ম্যানুয়ালে ঠিকানা দেওয়া আছে। সিপিটিওর ওয়েবসাইটে কিভাবে ঢুকবেন দেখেন। এটা হচ্ছে অধিবেশন সয়ে আজকে সকালে পড়ানো হয়েছে। সেখানে দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি তো ম্যানুয়ালটা দেখতেছি। www.cptu.gov.bd এই ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। আমরা চলেন এখানে ঢুকি। এই যে একটা দেখেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইটে ঢুকেছি। দেখতে পাচ্ছেন আপনারা স্যার? হ্যাঁ স্যার। আপনারা সারা দিয়েন। এখানে এসে দেখেন, এই যে দেখেন আপনাদের কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। এখানে গিয়ে আপনারা আমি দেখেন নিচে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। পলিসি এন্ড প্রসিজার, অ্যাডভার্টাইজমেন্ট, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, নোটিফিকেশন অ্যাওয়ার্ড, ইজিপি, স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, এগুলো দেওয়া আছে না অনেকগুলো? জি স্যার আছে। আপনারা ঢুকবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, কারণ আমরা হচ্ছে ওই যে এসটিডি বিক্রি করব, সেজন্য আমরা যাব হচ্ছে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট। আমার মাউসটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। এখানে ক্লিক করলাম আমি, দেখেন কি আসে। এই যে আসছে হচ্ছে এসটিডি, দেখেন উপরে একটা কি আছে? স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আছে না? আছে স্যার। এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে আরেকটা পেজ আসছে হচ্ছে PG1, দেখেন ন্যাশনাল, PG1 ন্যাশনাল, PG2 ন্যাশনাল, PG2 ন্যাশনাল, PG3 ন্যাশনাল, এগুলো দেখতে পাচ্ছেন না? জি স্যার। আপনারা যাবেন কোথায়? PG1 এ। আমরা হচ্ছে আরএফকিউ পদ্ধতিতে যে টেন্ডার দেওয়া হয় সেটা হচ্ছে PG1। এই যে PG1 ন্যাশনাল আছে, PG1 ন্যাশনাল আছে, এটা হচ্ছে একটা ফর্ম আছে ইংলিশে, একটা ফর্ম আছে বাংলায়। এখানে ডান পাশে দেখেন ডাউনলোডের অপশন দেওয়া আছে। এই যে ডাউনলোড অপশন আছে না, আমার মাউসটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়েছে আমার এখানে। ডাউনলোড হওয়ার পরে আপনি এটাকে ওপেন করবেন। চলেন আমরা ডাউনলোড দিয়েছি, ডাউনলোডটাকে আমরা এখন ওপেন করি। আমরা এই ইয়ে থেকে চলে যাই। চলে গিয়ে ডাউনলোড যেটা দিলাম সেই অপশনটাই আমি গিয়ে ওপেন করতেছি আবার। আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ আমি ওইখানে যাচ্ছি। স্যার আছে 37%। এখন পরিমাণ স্যার কত বছর যাইতে হবে না আপনি ভাইয়া আসেন, সমস্যা নাই। আর আপনারা কথা বলেন না স্যার। আপনাদের যত প্রশ্ন আছে প্রশ্ন করেন। কারণ এখান থেকে আপনাদেরকে কিন্তু ম্যানুয়াল গুলো নিতে হবে, ইয়ে করতে হবে। এই যে আমার এখন কি আপনারা আমার ইয়েটা দেখতে পাচ্ছেন? আমি এখন ওই যে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড দিয়েছি। কি ডাউনলোড দিয়েছি? স্ট্যান্ডার্ড ডকুমেন্ট PG1। এই যে PG1টা কিন্তু আমাদের ম্যানুয়ালেও দেওয়া আছে, কিন্তু ম্যানুয়ালে তো দেওয়া আছে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলে তো আপনি এডিট করতে পারবেন না।
তাহলে কি করতে হবে, আপনাকে ওই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট থেকে আপনি এটা সংগ্রহ করে সেটাতে আপনি এডিট করবেন। এখন আসেন আস্তে আস্তে আমরা চলেন দেখি এখানে কি আছে। এই যে দেখেন এগুলো শর্ত দেয়া আছে, এগুলো স্যার একটু আগে আপনাদের পড়াইছে। এখানে আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে দেখেন তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে না একটা জায়গাতে, এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসটা, হ্যাঁ স্যার। বুঝতে পারছি স্যার। এই থার্ড ব্র্যাকেট যত জায়গাতে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে তত জায়গাতে আপনি এডিট করবেন, বাকি জায়গায় আপনার এডিট করার প্রয়োজন নাই। দেখেন ইনসার্ট নেম অফ দা গুডস, আপনারা গুডসের নামটা কি দিবেন বলেন? স্মার্ট এগুলো আপনাদের পড়া গেছে তো আগে, আমি শুধু আপনাদের ডেস্কটপ, স্মার্ট টিভি, পেন ড্রাইভ, জিপিএস, রাউটার। এখানে একটা পরবর্তী ইয়েতে আপনার ম্যানুয়ালে দেওয়া আছে যে পারচেজ অফ অফিস ইকুইপমেন্ট, ব্র্যাকেটে থাকবে হচ্ছে ডেস্কটপ, তারপরে স্মার্ট টিভি, তারপরে আরো কি কি নাম আছে সেগুলো, যে ইউপিএস, রাউটার, পেন ড্রাইভ, এইগুলো লেখা থাকবে এখানে। আরএফকিউ নাম্বারটা কি দিবেন স্যার বলেন? হ্যালো, আরএফকিউ নাম্বারটা কি দিবেন স্যার বলেন? স্যার বলেন। স্যার এটা তো ওই ভাউচারের যে নাম্বারটা দেওয়া হয় স্কুল থেকে, সেইটা বাচ্চারের যে স্কুলের যে মালপত্র যে কেনা হয় যে একটা স্মারক নাম্বার থাকে, সেই নাম্বার। আপনি তো মালপত্র এখনো কিনেন নাই, মালপত্র কেনার জন্য মাত্র স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ফিল আপ করতেছেন। সেই ডকুমেন্টটা আপনি বিক্রি করবেন হচ্ছে সাপ্লায়ারের কাছে, যে মানে যারা কিনবে কোটেশনারদের কাছে। কোটেশনারদের মধ্য থেকে একজন সাপ্লায়ার আপনি সিলেকশন করবেন, সেই সিলেক্টেড সাপ্লায়ার আপনাকে পণ্য দিবে, তখন আপনি ভাউচার পাবেন, এর আগে তো ভাউচার পাবেন না। স্যার এটা তো স্কুলের থেকে স্কুল থেকে আপনারা যে ওই যে কমিটি গঠন করলেন, কমিটি গঠন করার পরে যে আপনাদের স্মারক নাম্বার দেওয়া হবে, তারপর আপনার আরএফকিউ নাম্বার PG1 যে দিলেন সেই নাম্বারটা আপনারা এখানে বসাবেন। ক্লিয়ার? এবং ওই যে মিটিং করলেন, মিটিং এর ডেটটা দিবেন এখানে, আরএফকিউ নাম্বার প্লাস ডেট। ঠিক আছে? হ্যাঁ স্যার। টু ইনসার্ট নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য কোটেশনার, এটাতে কি দিবেন? বলেন। ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের নাম, জি, প্রতিষ্ঠানের নাম। তাহলে এরপর এক নাম্বার আছে ইনসার্ট নেম অফ দ্য যার প্রতিষ্ঠানের নাম দেবেন। এখন আপনি যে বিক্রি করতেছেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে কেন হবে? তার কাছে দরপত্র আহ্বান করবো, তার নাম লিখবো। আচ্ছা, আর এক নম্বরে এসে নেম অফ দ্য প্রকিউরিং এন্টিটি, এখানে কার নাম দিব? প্রয়োগকারীর নাম প্রধান শিক্ষকের। প্রয়োগকারীর নাম হচ্ছে প্রধান শিক্ষক। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আসেন 6 নম্বরে দেখেন একটা থার্ড ব্র্যাকেট আছে, ইনসার্ট ডেট এন্ড টাইম, এখানে কি দিবেন? মানে যতদিন আপনি টাইম দিবেন ওই যে টেন্ডার ডকুমেন্টটা বিক্রি করার, ওই যেদিন ওপেনিং ডেট থাকবে না যেদিন, ওই দিনের ডেটটা দিবেন এখানে। ধরা যাক আজকে আমরা বিক্রি করতেছি, তার 3 দিন পরে ডেট থাকবে এখানে, যে 3 দিনের ভিতরে আপনারা জমা দিবেন। ইনসার্ট ডেট এন্ড টাইম, ওই এখানে কিন্তু ডেটও দিতে হবে, টাইমও দিতে হবে। যে ধরা যাক আজকে হচ্ছে 29 তারিখ, আমরা 3 তারিখ পর্যন্ত টাইম দিলাম, তাহলে দিব 3 ডিসেম্বর 2024 দুপুর 12টা। ঠিক আছে? ইনসার্ট নেম এন্ড গুডস, নেম অফ গুডস, এখানে আমরা কি দিব?
ওই যে যে পণ্যগুলো স্যার, যে পণ্য সামগ্রীগুলো যে ক্রয় করা হইবে সেই ওই যে প্রকিউরমেন্ট অফ ইলেকট্রিক্যাল বা ওই যে কম্পিউটার ইকুইপমেন্ট দিয়া ব্র্যাকেটে ডেস্কটপ, স্মার্ট টিভি, তারপরে ইউপিএস, রাউটার এন্ড পেন ড্রাইভ। রাইট। এরপর দেখেন লিখ আছে ডো নট ওপেন বিফোর ইনসার্ট ডেট এন্ড টাইম। এটা কোন ডেট থাকবে পরে? ওই যেদিন ওপেনিং করবেন আপনি সেই ওপেনিং এর ডেটটা কিন্তু এখানে থাকবে, যে 3 ডিসেম্বর 2024 দুপুর 12টা। দুপুর 12টার আগে এটা কোনোভাবে ওপেন হবে না। আপনার কাছে মনে করেন আজকে আপনি চাইলেন, চাওয়ার পরে 3 জন টেন্ডারার যে যারা টেন্ডার ডকুমেন্ট করবে, জমা দিবে, জমা দিয়ে গেল, আপনি খুলে ফেললেন, খোলা কিন্তু যাবে না। আজকে থেকে 3 দিনের যে টাইম দিয়েছেন সেই টাইম যেখানে বলা আছে যে 3 ডিসেম্বর 12টা, ওই 12টার 1 মিনিট পূর্বে ওইগুলো খোলা যাবে না, তখন আপনারা খুলবেন। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন 9 নম্বরে দেয়া আছে অল কোটেশনস মাস্ট বি ভ্যালিড ফর পিরিয়ড অফ অ্যাট লিস্ট ইনসার্ট ডেট ফ্রম দ্য ক্লোজিং ডেট অফ দ্য কোটেশন। এখানে কি দিবেন? ইনসার্ট কোন ডেট দিবেন? বলেন। যেদিন আমাদের খোলার কথা সেই দিন ওপেনিং ডেট। আপনারা কি আমার সাথে আছেন? আচ্ছা স্যার, হ্যাঁ, এখানে আছি। স্যার আপনার ওপেনিং ডেট হতে পারে স্যার, মূল্যায়নের ডেট হতে পারে স্যার, একই সেম কোন তারিখ ডেট? স্যার। কোন ডেট? স্যার মূল্যায়নের ওই যে আছে স্যার, হ্যাঁ এইটা না না না, মূল্যায়নের পরে তো আর আপনার ইয়েটা বাদ হয়ে যাবে না। আপনার যে টাইমের জন্য দিবেন সেই টোটাল টাইমটা এখানে ওই যে 15 দিন বা 17 দিন আছে না, সেই ডেটটা দিবেন, যে এই ডেট পর্যন্ত এই কোটেশন গুলো ভ্যালিড থাকবে। জি স্যার, বুঝছি স্যার। তারপরে আসেন আস্তে আস্তে আমরা আগাই। এখানে 13 নম্বরে এসে দেখেন কালো কালি দিয়ে বোল্ড করে আছে যে একজন কোটেশনারের কি কি থাকা লাগবে। দেখেন কোটেশনার যারা এখন আমরা তাদেরকে কোটেশনার বলবো, কিন্তু যখনই আমরা একজনকে সিলেক্ট করে ফেলবো তখন তার নাম কি হয়ে যাবে বলেন তো স্যার? সাপ্লায়ার স্যার। সাপ্লায়ার। ধন্যবাদ। এখন পর্যন্ত এরা কোটেশনার আছে, যখন কোটেশন জমা দিবে তখন কোটেশনার থাকবে, কিন্তু আমরা যখন ইভালুয়েশন করব, মূল্যায়ন করব, মূল্যায়ন করে আমরা একজনকে সিলেক্ট করব। সিলেক্ট যিনি হবেন, যার সাথে কন্ট্যাক্ট হবে, তিনি হবেন সাপ্লায়ার। আচ্ছা, এই কোটেশনারদের কি কি থাকা লাগবে দেখেন? ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন, ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ফিনান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট, এই জিনিসগুলো আপনারা দেখবেন ওইখানে আছে কিনা। আপনারা তো কন্ডিশন দিয়ে দিচ্ছেন যে যার ট্রেড লাইসেন্স থাকবে, যার টিন নাম্বার থাকবে, যার ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং ফিনান্সিয়াল সলভেন্সি। ফিনান্সিয়াল সলভেন্সিটা কে দিবে বলেন স্যার? ব্যাংক। ব্যাংক স্যার, ব্যাংক। ব্যাংক দিবে। ব্যাংক বলবে হ্যাঁ তার 3 লক্ষ টাকার পণ্য দেওয়ার মতো অবস্থা আছে। এইগুলো আপনারা দেখবেন এখানে এবং এগুলো নিশ্চিত করবেন। এই যে নেম ডিজিগনেশন, এগুলো কার হবে বলেন তো স্যার? প্রতিষ্ঠান প্রধানের। স্যার প্রতিষ্ঠান প্রধানের। হ্যাঁ, প্রতিষ্ঠান প্রধানের নাম হবে, ডেজিগনেশন হবে, ডেট হবে, অ্যাড্রেস হবে, ইত্যাদি ইত্যাদি, ইমেল টিমেল যা আছে সব দিবেন। কোটেশন সাবমিশন লেটার, এখানে আরএফকিউ নাম্বারটা কোত্থেকে আসবে বলেন স্যার? আগে যে ইয়াটা নাম্বারটা দেওয়া হয়েছিল, ওই যে প্রথম যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা, এবং ডেটটা কোনটা হবে? ওই সেই ডেটটা সেই হবে। ডেটটাই। তো নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য প্রকিউরিং এন্টিটি, এখানে কার নাম অ্যাড্রেস হবে বলেন? শিক্ষক। শিক্ষকের না, প্রধান শিক্ষকের। জি স্যার, প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের নাম এবং অ্যাড্রেস, ওই ওনার বাড়ির অ্যাড্রেস না, কিন্তু অবশ্যই স্কুলের অ্যাড্রেস। রাইট রাইট। এখানে দেখেন আরেকটা আছে ইনসার্ট নেম অফ দ্য গুডস। এখানে কি হবে? আমরা বারবার বলে আসতেছি, ওই যে পারচেজ প্রকিউরমেন্ট অফ ইকুইপমেন্টস, ব্র্যাকেটে ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি যা আছে তা হবে। দ্য টোটাল প্রাইস অফ মাই আওয়ার কোটেশন বিডিটি এত। এখানে অ্যামাউন্টটা কত হবে বলেন?
2,500 টাকার ভিতরে স্যার। এটা অ্যামাউন্ট আমি জানি না, এই অ্যামাউন্টটা দিবে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবে হচ্ছে কোটেশনার, ওই যে লোক করবে কোটেশন দিবে সে। এই জন্যই তো নেম এন্ড অ্যাড্রেস যেটা থাকবে সেটা হবে হচ্ছে প্রকিউরিং এন্টিটির। সে অ্যাপ্লিকেশন করতেছে আপনার প্রধান শিক্ষকের কাছে এবং সে বলতেছে যে টোটাল প্রাইস অফ মাই অর আওয়ার কোটেশন ভ্যালিডিটি বিডিটি ইজ 2 লাখ ধরা যাক। তিনি 2 লাখ টাকার পণ্য দিবে, সবগুলো পণ্য মিলে উনি 2 লাখ টাকা দিল। এটা তো আমি জানি না, এটা হচ্ছে কে ফিল আপ করবে, ওই লোক ফিল আপ করবে। এই জায়গাটা আপনারা খালি রাখবেন, এই জায়গাটা যখন দিবেন না তখন খালি রাখবেন, তখন সে ওই লোক এটা ফিল আপ করে দিবে আপনাকে। সিগনেচার অফ কোটেশনার উইথ সিল, এটা কে কার সিগনেচার এখানে? স্যার কোটেশনার কে? কোটেশনার কে? যে কোম্পানি আমাদের মাল দেবে, যে কোম্পানি আপনাকে মাল দিবে। ধন্যবাদ। এখন আসেন আপনারা এটাকে কিভাবে ফিল আপ করবেন আমারে যে কোনো একজনে বোঝান একটু। তার প্রথমটা হচ্ছে আইটেম নাম দিতে হবে, যেটা আমরা ল্যাপটপ, ওই ডেস্কটপ, স্মার্টফোনের পারপাস লিখবে। আইটেম নাম্বার এখানে একটা না দুইটা না তিনটা, এটা। তারপর ডেসক্রিপশন অফ আইটেম, এখানে কি দিবেন? এখানে দিবেন হচ্ছে ওই যে ডেস্কটপ, এখানে দিবেন স্মার্ট টিভি, এখানে দিবেন বাকিগুলো। ইউনিট অফ মেজারমেন্ট, আমরা কি দিয়ে মেজারমেন্ট করবো? এটা সংখ্যা দিয়ে। কোয়ান্টিটি হচ্ছে একটা দুইটা। আচ্ছা এখানে দেখেন রেট অর প্রাইস, এটা কে ফিল আপ করবে? আমি না কোটেশনার? কোটেশনার। এখানে দেখেন নিচে গিয়ে দেয়া আছে, এই যে আরেকটু নিচে আসি, নোট দেয়া আছে দেখেন, কলাম 1 2 3 4 5 and 9 to be filled by the procuring entity, and column 6 and 7 and 8 by the quotationer। তার মানে কি কলাম 1 2 3 4 5 এবং 9 ফিল আপ করবো হচ্ছে প্রধান শিক্ষক বা আপনারা যারা প্রকিউরিং এন্টিটি পি, আর 6 7 এবং 8 ফিল আপ করবো হচ্ছে কোটেশনার। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। বলে তাহলে আমরা আরো নেক্সটে যাই, একটু দেখি। টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ দ্য গুডস রিকোয়ার্ড, এটাকে ফিল আপ করবে। এটা স্যার কোটেশনার স্যার। কোটেশনার করবে। এটা কোত্থেকে নেবে? কোটেশনার পাবে কোথায় থেকে? আমরা সাপ্লাই দেবো। আপনারা সাপ্লাই দিবেন। ওই যে আপনাদের কাছে যে স্পেসিফিকেশনটা থাকবে, অনেক বড় স্পেসিফিকেশন এর মধ্যে আমরা দেখে আসছি কালকে, যে দেখালাম, সেগুলো সব এখানে এরা লিখবে। কোটেশনার লেখা বলবে যে আমি এভাবে মাল দিব, তারপরে এখানে এসে সিগনেচার দিবে, কোটেশনারের নাম লিখবে, ডেট দিবে। এখানে দেখেন ওই যে আবার দেওয়া আছে কলাম 1 2 3 4 টু বি ফিল্ড বাই দ্য প্রকিউরিং এন্টিটি। তাহলে 1 2 3 4 আমরা ফিল আপ করে দিব, মানে ওই যে আমাদের যে আগে তো দিয়ে রাখছি সেগুলো। এবং 5 and 6 দেখেন 5 and 6 কি আছে আমরা একটু দেখে নেই। 5 and 6 আছে কান্ট্রি অফ অরিজিন, প্রোডাক্টটা যে দিবে প্রোডাক্টের কান্ট্রি অফ অরিজিন কোথায়, বাংলাদেশ, চায়না, ইন্দোনেশিয়া, জাপান, এগুলো লিখবে হচ্ছে এরা। মেক এন্ড মডেল এগুলো দিবে হচ্ছে কোটেশনার। বাকিটা কিন্তু আমরা দিয়ে দিব, নিচে দেওয়া আছে, এগুলো আপনার একটু করতে হবে। পারচেজ অর্ডার ফর দা সাপ্লাই অফ গুডস, এটা কে দিবে? কোটেশনার। পারচেজ অর্ডার মানে কি? ক্রয় আদেশ। ক্রয় আদেশটা কে দিবে তাহলে? এটা স্যার এই মূল্যায়ন কমিটি স্যার। ক্রয় আদেশ দিবে প্রকিউরিং এন্টিটি, ক্রয় আদেশ দিবে হচ্ছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। হ্যাঁ এই দেখেন এন্টার হেয়ার
the name and address of the procuring entity. sir. তারপর insert name of the supplier. এখানে কার নাম দিবে? এখন দেখেন কোটেশন আর নাই, আইসা বলছে সাপ্লায়ার। সাপ্লায়ার কেন আসলো বলেন? এটা কোম্পানি, যে কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি, কারণ যখনই 4 জন 5 জন ছিল তখন নাম ছিল কোটেশনার, যখন আমরা একজনকে সিলেকশন করে ফেলছি তখন তার নাম হয়ে গেছে সাপ্লায়ার। এই জন্য বলছে ওই যিনি যাকে আমরা সিলেক্ট করলাম তার নাম হবে এখানে। পারচেজ অর্ডার নাম্বার দিবে, ডেট দিবে, আরএফকিউ নাম্বার। আরএফকিউ নাম্বারটা কোনটা? ওই যে প্রথমে ছিল, ধন্যবাদ। নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য সাপ্লায়ার, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য সাপ্লায়ার দিবে এখানে। ডেলিভারি ডেট দিবে এখানে, তারপর ডেলিভারি ভ্যালু দিবে এখানে, কত টাকা মূল্যে সে দিবে অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন বলতে ওই যে স্পেসিফিকেশনে যে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে সেগুলো। এখন আমাদেরকে স্যার এই কনস্ট্রাকশন ফার্মের কাজ করতে হবে। হ্যাঁ, এটা করার ফলে আপনারা যেটা হবে কি, আপনাদের মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি হবে। এখন হয়তো বা কিছু কিছু ভয় ভয় লাগতে পারে, কিন্তু কাজটা করার পরে আপনি আপনার মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি হবে। সেই অভিজ্ঞতা যে আপনিও কিন্তু আমার মতো, কালকে স্যার বলছে যে আপনারা আবার আমাদের মতো প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারবেন, পাশাপাশি নিজেরা নিজের মানটা প্রয়োগ করতে পারবেন। এতদিন আমাদের একটা আইডিয়া ছিল বা একটা ধারণা ছিল যে এগুলো সেন্ট্রালি ক্রয় হয়, আমরা জানি না, আমরা ইয়ে করতে পারি না। এখন এই জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা ক্রয় করেন নিজেরা, সবার কাছে টাকা দিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখে সবচেয়ে ভালো পণ্যটা ক্রয় করেন। ওই ক্রয় করার মধ্যে যে কিছু ঝামেলা আছে, এখন হয়তো আপনারা এটা করলে বুঝতে পারবেন। আবার সুন্দরভাবে যদি করতে পারেন কোনো সমস্যা নাই, খুব ভালোভাবে হবে এবং আপনি একটা ভালো পণ্য পাবেন, এবং যেটা আপনার স্টুডেন্টের জন্য, আপনার শিক্ষার্থীদের জন্য খুবই উপকার হবে। টার্মস এন্ড কন্ডিশন দেখে দেওয়া আছে, এগুলো তো স্যার ইসের মধ্যে পড়াই, যেগুলো কিন্তু আমি শীট থেকে না দেখাইয়া আমি কোথায় ঢুকলাম, আমি ওই ওয়েবসাইট থেকে আনছি। ওয়েবসাইটে সরাসরি ঢুকছি, যে এটা ওয়ার্ড ফাইল, এই যে দেখেন এটা ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল না, এই যে দেখেন আমি লিখতে পারতেছি, এটা কিন্তু ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলটাতে আপনারা ঢুকবেন। 11 নম্বরে দেখেন টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে বলা আছে, ওই যে আমার মাউসটা যেখানে, টোটাল কন্ট্রাক্ট প্রাইস। টোটাল কন্ট্রাক্ট প্রাইস বলতে এখানে কি বোঝাবে? মোট কত টাকা? মোট কত টাকা? সেই টাকাটা কত হবে বলেন তো স্যার? স্যার ওই যেটা বাজেট স্যার বলা যাবে না স্যার, আরো অনেক। এটা হচ্ছে ওই যে সাপ্লায়ারের সাথে যত টাকা দিয়ে কন্ট্রাক্ট হয়েছে, ধরো যাক সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট হয়েছে 2,35,000 টাকা, 2,35,000 টাকা এখানে বসবে। মিনিমাম ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টি পিরিয়ড যেটা থাকবে সেটা এখানে বসে দিবেন, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার যেটা হবে। ওই যে দেখেন ইনসার্ট মান্থ, স্টেটেড ডেট। আপনি যদি 3 বছর এখানে লেখা থাকে, সেক্ষেত্রে যদি সিগনেচার করবে, সিগনেচার করার ফলে যেটা হবে 3 বছর সে অবশ্যই আপনাকে ওয়ারেন্টি দিতে হবে, কারণ এটা একটা ডকুমেন্ট। দেখেন 18 নাম্বারটার মধ্যে একটু বোল্ড করে দেয়া আছে, দ্য প্রকিউরিং এন্টিটি কন্ট্রাক্টিং শ্যাল এন্ড দ্য কন্ট্রাক্ট incorporating period approved changes subsequently introduced to the original terms and conditions in with rules and where necessary। যেখানে যে রুল ব্যবহৃত হবে সেই রুল অনুযায়ী পণ্য তাকে দিতে হবে। এখানে দেখেন কে কে সিগনেচার করবে বলেন? এখানে করবে স্যার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সাপ্লায়ার স্যার। সাপ্লায়ার তার মানে ওই যে চুক্তি পত্রে তারা স্বাক্ষর করতেছে, প্রধান শিক্ষক করবে এবং সাপ্লায়ারও করবে। এই হলো আমাদের ফর্মটা। ফর্মটা আমরা কোথা থেকে নিলাম? সিপিটিউর ওয়েবসাইট থেকে নিলাম, www.cptu.gov.bd। সেখান থেকে এটা ফিল আপ করে দিতে হবে। আমরা তাহলে এখন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোনো ইয়ে থাকে, CPTU .gov.bd। হ্যাঁ, আপনাদের ম্যানুয়ালে দেওয়া আছে এটা। ম্যানুয়ালের 25 নাম্বার পেজে আপনাদের এই অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা যদি ভুলেও যান 25 নাম্বার পেজ থেকে আপনারা নিতে পারবেন। তবে আপনারা ইচ্ছে করলে আমরা যখন কথাগুলো বলতেছি তখন কিছুটা যদি নোট ডাউন করে নেন তাহলে আপনাদের আরো ভালো। স্যার নোট করছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ।
ডকুমেন্টে ঢোকার পর কোথায় যাইতে হবে স্যার? স্ট্যান্ডার্ড ওই যে সিপিইউ এই ওয়েবসাইটে প্রবেশ করার পর স্ট্যান্ডার্ড ডকুমেন্ট। জি জি জি, স্ট্যান্ডার্ড ডকুমেন্টে যাবেন। স্ট্যান্ডার্ড ডকুমেন্টে গিয়ে প্রথম যে ডকুমেন্টটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডকুমেন্টটা। আমরা ইতিমধ্যে আপনাদের ওয়েবসাইটে সরাসরি ঢুকাই দেখাইছি এবং সেখান থেকে আমরা ফিল আপ করছি ওয়ার্ড ফাইলে। তারপর স্যার DG1 এ স্যার দিতে হবে, তাই? DG1 এ যায়, রাইট রাইট স্যার তারপরে স্যার ওই ডাউনলোড দিয়ে গিয়ে তারপর সেগুলো স্যার ডাউনলোড দিয়ে আপনারা এডিট করবেন। যে জায়গায় আপনারা এডিট করেন আপনারা করবেন, যে জায়গায় এডিট করার নাই সেই জায়গা হচ্ছে কে করবে, ওই লোক করবে। জি স্যার। যিনি কোটেশনার যখন 3-4টা কোটেশন দিবে, 4-5টা কোটেশন আপনার কাছে জমা হবে, আপনারা ইভালুয়েশন করবেন। ওই যে স্যার বুঝিয়েছিল যে কমপ্লাইড নট কমপ্লাইড আপনারা লিখবেন। মানে প্রথম দেখবেন ইভালুয়েশন যখন করবেন তখন আপনারা 2টা পদ্ধতিতে ইভালুয়েশন করবেন। প্রথম ইভালুয়েশন করবেন হচ্ছে ডকুমেন্টগুলো, যে 5টা প্রতিষ্ঠান আপনাকে দিয়েছে, দরপত্র জমা দিয়েছে, 5টা প্রতিষ্ঠানের ডকুমেন্ট ঠিক আছে কিনা। কি ডকুমেন্ট লাগবে বলেন তো স্যার তাদের? ট্রেড লাইসেন্স ঠিক আছে কিনা, তারপরে সার্টিফিকেট, তারপরে ব্যাংকের সক্ষমতা আছে কিনা, তারপর তার আর্থিক সক্ষমতা আছে কিনা, এই 4টা জিনিস দেখবেন। যাদের স্যার ওই ফর্মটা কি আমরা অনলাইনে পূরণ করব না কি প্রিন্ট দিয়ে করব? অনলাইন আপনারা এতে যে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আছে তো এটা, এগুলো সব ডকুমেন্টের ভিতরে আছে না। আপনারা শীট বানাই নেবেন। আপনাদের তো ওই যে ম্যানুয়ালটা আছে না, ম্যানুয়ালটা দেখছেন তো, এরকম একটা শীট বানাই নেবেন। বানাই নিয়ে আমরা কিন্তু এখানে একটা ওই যে আমি আবার আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকে আপনারা এটা করবেন। স্যার আমরা দরপত্র বিজ্ঞপ্তি কি অনলাইনে দিব? দরপত্র চেয়ে যে একটু আমাকে সময় দিবেন, যা আরো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন এই ফাঁকে। কাজগুলো সব কাজ মিলে আপনারা সর্বোচ্চ 20 দিনের ভিতর করে ফেলবেন। হ্যাঁ আপনারা 20 দিন সময় নেবেন। 20 দিন সময় নিয়ে এটা 20 দিনের ভিতরে সবগুলো কাজ করে ফেলবেন। তবে একটা কথা কি জানেন, যে আপনারা কিন্তু এই কাজগুলো যে যখন টাকা যাবে তখন করবেন, সেই জন্য বসে থাকেন না। বসে না থেকে এখনই কাজগুলো আপনারা করে ফেলবেন। আগে সবগুলো কাজ আপনাদের ওই যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি, আপনারা তো জেনে গেছেন যে 2,45,000 টাকা পাবেন, সেই অনুযায়ী আপনারা একটা প্ল্যান করে রাখবেন। আপনারা হয়তো বা ডিসেম্বরে অথবা জানুয়ারিতে টাকা পাবেন, যাতে টাকা পেলে যাতে আপনাদের আর কোনো কাজ করতে দেরি না হয়। টাকাটা পাওয়ার সাথে সাথে টেন্ডার ডকুমেন্ট বিক্রি করে ফেলবেন। বিক্রি করে তারপরে সেই অনুযায়ী এরা যখন জমা দিবে, জমা দেওয়ার পর ইভালুয়েশন করবেন। ইভালুয়েশনের পরে আপনারা করে ফেলবেন, ওই যে সিলেকশন করবেন। সিলেকশন করে তারপরে আপনারা প্রোডাক্ট নিয়ে নেবেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বলেন। এই যে এই ডকুমেন্টটা কিন্তু এখন আমি পিডিএফ দেখাচ্ছি, কোথায় আমাদের ম্যানুয়াল থেকে। আর আমরা এতক্ষণ কোথা থেকে দেখলাম? সিপিটিউর ওয়েবসাইট থেকে দেখলাম এবং ওয়ার্ড ফাইল দেখলাম। ওয়েবসাইটে বাংলা ফর্মও আছে, ইংলিশ ফর্মও আছে। যেহেতু এখানে ইংলিশ ফর্ম দিয়ে দিচ্ছে তাই আমরা ইংলিশ ফর্মটা বুঝাইছি, এবং ইংলিশ ফর্মটা তুলনামূলক সহজ, বাংলা ফর্মটা একটু কঠিন। আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ফাঁকে আমি আরেকটা কথা বলি। আপনারা তো কালকে থেকে কষ্ট করে বসে আছেন, এই যে বিভিন্ন কাজ আপনাদের ফেলে রেখে আপনারা ট্রেনিং করতেছেন। আপনারা কি রেজিস্ট্রেশন ফর্ম এবং ব্যাংক অ্যাকাউন্ট ফর্মটা কি সবাই জমা দিয়েছেন? জি স্যার, না স্যার আমরা দিছি স্যার। এইটা স্যার এখন 40 জন পার্টিসিপেন্ট, আপনারা 20টা ফর্ম আমরা পাওয়ার কথা। আমি কিন্তু এখন পর্যন্ত 10টা ফর্ম পাইছি, আরো 10 জন জমা দেন নাই। মানে 10 জন বলতে 20 জন জমা দেন নাই। আমাদের পরিবহন আছে স্যার, কাদেরটা পাইছেন একটু স্যার রিপিট করলে আমরা ভালো হবে স্যার। প্রতিষ্ঠান থেকে পাইছেন একটু আমরা বললে বুঝতে পারবো। আমি বলে দিচ্ছি এখনই। আমি বাবা খোলো বাবা। পাইছি হচ্ছে কালকে যারা দিছেন 2 নাম্বার গ্রুপ দিছেন, 1 নাম্বার গ্রুপ দেন নাই।
4 নাম্বার গ্রুপ দিয়েছেন, আপনাদের আইডি মনে আছে তো সবার? আপনাদের কিন্তু টোটাল 20টা গ্রুপ। আচ্ছা 2 নাম্বার দিয়েছেন, 4 নাম্বার দিয়েছেন, 5 নাম্বার দিয়েছেন, 7 নাম্বার দিয়েছেন, তার মানে 6 নাম্বার দেন নাই। 1 নাম্বার দেন নাই, 3 নাম্বার দেন নাই, 6 নাম্বার দেন নাই। 8 নাম্বার পাঠাইছেন, পাঠাইছেন, আজকে পাঠাইছেন। 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বার দিয়েছেন, 9, 10, 11, 12 দেন নাই। 13 নাম্বার দিয়েছেন, 17 দিয়েছেন, 18 দিয়েছেন, 20 দিয়েছেন। স্যার সবাই কথা বলে স্যার বুঝতে পারতেছি না স্যার। স্যার আমরা 16 তো দিয়েছি। 16 তো দেওয়া হয়েছে, 16 দিয়েছেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা অনেকে আছে দেখা গেছে যে একটা ফাইলে ধরো যাক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটাকেই আপনারা 3 বার 4 বার 5 বার করে দিচ্ছেন। আপনার একবার দিলে যে কথা, 5 বার দিলে একই কথা, বরং 5 বার দিলে আপনার ফাইলটা খুঁজে পেতে সমস্যা হয়। সেজন্য একজন একবারই দিবেন, 2 বার 3 বার 4 বার 5 বার দেওয়ার দরকার নাই। আবার অনেকে দেখছি ব্যাংক অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করছেন কিন্তু ইয়ের ফর্মটা ফিল আপ করে নাই, রেজিস্ট্রেশনটা। আমাদের এখানে কিন্তু টাকা দেওয়া হবে রেজিস্ট্রেশন ফর্মটা থেকে, রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আগে আপনাদের ফিল আপ করা প্রয়োজন। সেই জন্য কেউ যদি এমন মনে করেন যে না আমি খালি ব্যাংক অ্যাকাউন্ট ফর্মটা টাকা পাবো ওইটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। 2টা ফর্মই একসাথে আমরা মিলাবো, মিলাই তারপর আমরা প্রকল্প অফিসে জমা দিব, এর আপনাদেরকে পরবর্তীতে টাকা দিবেন। কারো যদি এখানে দেখা গেল যে আপনারা 38 জন পাঠাইছেন, 2 জন পাঠান নাই, ওই 2 জনের জন্য কিন্তু 38 জনের টাকা যাবে না। সেজন্য এখন পর্যন্ত যারা দেন নাই তারা আজকে বিকাল 4টার ভিতরে যদি না দেন তাহলে স্যার আমি ওই ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যাংকের নামটায় স্যার, ওই ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক স্যার, কিন্তু আমি শুধু লিখছি কৃষি ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে স্যার, এতে কোনো সমস্যা হবে স্যার? না, সমস্যা হবে না, তবে বাংলাদেশ কৃষি ব্যাংক লেখাটাই দরকার ছিল স্যার। ওইখানে শুধু কৃষি ব্যাংকটা লেখা হয়েছে, দয়া করে স্যার আপনি যদি এডিট করে দিতে পারেন। এডিট করে দিব, সমস্যা নেই। বাংলাদেশ কৃষি ব্যাংক। আপনার আইডি কত? আইডি দিয়ে কথা বলুন। আইডি হলো 5 স্যার। আইডি 5, ওকে। তো আপনারা যেই যখন না আমাদেরকে ফোন দিবেন বা ইয়ে করবেন, আমরা কিন্তু আপনাদের নাম দিয়ে আমার মোবাইলে সেভ নাই, সেভ আছে হচ্ছে আইডি দিয়ে। আপনি 5 নাম্বার আইডি মানে হচ্ছে আপনি প্রধান শিক্ষক, 5 এর মানে হচ্ছে আপনি সহকারী শিক্ষক, 6 নাম্বার আইডি হচ্ছে প্রধান শিক্ষক, 6 এর হচ্ছে প্রধান সহকারী শিক্ষক, এভাবে সেভ করা আছে। আপনারা যখনই কথা বলবেন আমাদের সাথে বা আপনি এখানে গ্রুপে কথা বলবেন, তখন আপনার আইডিটা বলে কথা বললে আমরা বুঝতে পারবো যে আপনি ওইজন কথা বলতেছেন, এভাবে কথা বলতেছেন। যারা এখন আইডি দেন নাই, আপনারা পাশের স্কুল যদি হয় আমরা সহযোগিতা করেন। এই একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা 5 এর বাচ্চাকে দিলে পারবে না বলেন? আপনারাই বলেন এটা কি সম্ভব না অসম্ভব? পারবে 100% করা। তাহলে আমরা কেন এখনো পর্যন্ত এই রেজিস্ট্রেশন ফর্মটা এবং ব্যাংক অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করে দিতে পারছেন না? আপনারা একটা স্কুল চালাচ্ছেন, একজন প্রধান শিক্ষক এখানে আছেন, একজন প্রধান শিক্ষক মানে হচ্ছে কি একটা পুরো একটা স্কুলের নেতা, পুরো এলাকার নেতা, নেতা কিনা বলেন? স্যার আইডি ঠিক তো আমি বিকেলে পাঠাইছি, ওটা তো গ্রুপে শো করে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি পাঠিয়ে থাকলে আমি আবার আজকে নিয়ে নিব দেখে। তবে আমি কালকে যখন 19 পাঠাইছেন, ওকে। আর যারা যারা পাঠান নাই হয়তো বা 2-4 জন এখনো বাকি আছেন। হ্যাঁ, যারা পাঠান নাই তারা কিন্তু পরবর্তীতে ওই 2 জনের জন্য কিন্তু পুরো 38 জন আটকায়া পড়ে থাকবেন। সেজন্য আমি অনুরোধ করবো যে আপনারা আজকে 4টার ভিতরে সবাই দিয়ে দিবেন। আচ্ছা চলেন আমরা আবার ক্লাসের দিকে যাই। ওইখানে তো আমরা কথা বলছিলাম, আর কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা বলেন?